বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। যতদূর জানা যাচ্ছে যে পদত্যাগপত্রে তিনি লিখেছেন স্বাস্থ্যের কারণে তার এই পদত্যাগ। যদিও খবর নানা রকম ভাসছে, এই যে খবরগুলো ভাসছে তার মধ্যে সবথেকে বড় যে খবরটি সেটা হচ্ছে বিএনপি সরকারের প্রবল চাপেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেন বিএনপি সরকার তার উপরে ক্ষুব্ধ? এর একটা সম্ভাব্য কারণ আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা, ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হঠাৎ নাকি যোগাযোগ হয়েছে। এই বিষয়ে এই খবরটা বাইরে আসার ফলে তার উপরে চাপ সৃষ্টি হয়েছে এবং সেই চাপের জন্যেই নাকি তিনি পদত্যাগ করেছেন। কি ঘটনা? এর বাইরে আরও কোনো ঘটনা থাকতে পারে, কোনো কারণ থাকতে পারে। বিএনপির মনে হতে পারে তাদের নিজেদের পছন্দের কোনো ব্যক্তিকে তারা রাষ্ট্রপতি করতে চান, সেটা খুব স্বাভাবিক, গণতন্ত্রে সেটা হয়ও। কিন্তু আসল কারণটা কি? যদি বিএনপির চাপের ফলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়, তাহলে কেন সেই চাপ? আমরা আলোচনার মধ্যে আসব। প্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কথাটা বহুবার শোনা। কিন্তু যখন কোনো রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে হঠাৎ করে কেউ বিদায় নেন, তখন সেই শেষ কথার পেছনে শুরু হয় হাজারটা নতুন প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে আবারও এটা এক বিশাল ভূকম্পন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ, সরকারিভাবে বলা হচ্ছে স্বাস্থ্যগত কারণ। কিন্তু আসল ঘটনা কি আসলে এতটা সরল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অন্যরকম রাজনৈতিক থ্রিলার? কথাটা এজন্যই বলছি যে তারেক রহমানের সরকার প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং এই সরকারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক দেখা গিয়েছিল। যে রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূসের আমলে তার বঙ্গভবন থেকে তিনি বেরোননি, সেই রাষ্ট্রপতি বেরিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ঈদের নামাজ পড়েছেন, বিভিন্ন সরকারি প্রোগ্রামে অংশ নিয়েছেন। এমনকি যিনি মোহাম্মদ ইউনূসের আমলে যাকে রাষ্ট্রপতি ভবন থেকে বের হতে দেখা যেত না, তিনি বিদেশ সফরেও গেছেন স্বাস্থ্যের জন্যে। সেই ভালো একটা সম্পর্ক ছিল। এমন কথাও শোনা যাচ্ছিল যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে তার যে রাষ্ট্রপতির পদের যে বাকি সময়টা তাকে রেখে দেবে। তাহলে হঠাৎ এমন কি হলো যার জন্যে এত ঝটিতি রাষ্ট্রপতিকে পদত্যাগে করতে হলো? আজকের ভিডিওতে আমরা এই রাজনীতির গভীরের খবরগুলো একে একে খুলে দেখব। চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ সামনে যা দেখা যাচ্ছে তার আড়ালে অনেক কিছু ঘটছে যেটা সহজে দেখতে পাচ্ছেন না। আমরা আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। ঘটনাটা ঘটলো একেবারে আচমকা, যদিও গত কদিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা সত্যি করে রাষ্ট্রপতি চুপ্পু সরে দাঁড়ালেন। কিন্তু সমস্যা হলো, যখনই কোনো রাষ্ট্রে এমন নাটকীয় পরিবর্তন হয় তখনই বাতাসে গুঞ্জন ভাসে। আর এবার সেই গুঞ্জনের পারদ চড়েছে বহু গুণ। কারণ রাজনৈতিক মহলের অন্দরের খবর বলছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের তরফ থেকে তৈরি হওয়া প্রচণ্ড রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখেই মূলত এই পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এতটা মারমুখী হয়ে উঠল সরকার? এমন কি ঘটল যে দেশের একজন সাংবিধানিক প্রধানকে এভাবে মাঝপথে বিদায় নিতে হলো?
আমরা, আর এখানেই আসল টুইস্ট। গল্পের মারপ্যাঁচ শুরু হয় ঠিক যেখান থেকে সেখান থেকেই। জানা যাচ্ছে রাষ্ট্রপতি সাহেব কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশ সফরে গিয়েছিলেন, আর সেই বিদেশ সফরে গিয়ে তিনি এক মারাত্মক অপরাধ করে ফেলেছিলেন। কি সেই অপরাধ? গোপন সূত্রে খবর, রাষ্ট্রপতি মহোদয় নাকি বিদেশে বসেই টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে দেশবাসীর চোখের আড়ালে নির্বাসনে রয়েছেন ভারতে, সেই শেখ হাসিনার বর্তমান সরকারের সঙ্গে তার কথা হয়েছে। ব্যাস, এই একটা ফোনালাপি যেন বর্তমান সরকারের, তারেক রহমান সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমান প্রশাসনের সোজা হিসেব, শেখ হাসিনা তো আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগ বা ক্ষমতা থেকে চলে যাওয়া নিয়ে বহু প্রশ্ন তুলেছেন, এবং তার দল ও তিনি, শেখ হাসিনা, বিষয়টিকে এখনো বৈধ বলে দাবি করেন এবং বলেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো তিনি। এমত অবস্থায় দেশের রাষ্ট্রপতি যদি সেই সাবেক নেত্রীর সঙ্গে গোপন আলাপে লিপ্ত হন, তবে তো কেল্লা ফতে, সরকার মারাত্মক আশঙ্কায় পড়ে গেল। দেখুন, আশঙ্কা যে সবসময় বাস্তবে থাকে তা নয়। আশঙ্কার জন্ম মনের মধ্যে, এবং সরকারের মধ্যে মনে যদি সেই প্রশ্নটা এসে যায়, সেই আশঙ্কা যদি এসে যায়, তাহলে সেটা অবাস্তব, মানে আশঙ্কা হতে পারে না এমন কথা হয় না। এখন আমাদের বড় প্রশ্ন হলো, এই আশঙ্কার কি আসলে কোনো ভিত্তি ছিল বা আছে, নাকি সরকার নিছক আতঙ্কে ভুগে এই সিদ্ধান্তটা নিল যে রাষ্ট্রপতিকে চলে যেতে হবে? আইনি বিশ্লেষকরা বলছেন আশঙ্কা অমূলক নয়, অমূলক ছিল না, তার ভিত্তি ছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের এমন এক অনন্য স্তম্ভ, যার সই ছাড়া বা যার ইশারায় বহু বড় সাংবিধানিক সিদ্ধান্ত তৈরি হতে পারে বা আবার শূন্যতাও তৈরি হতে পারে। সরকারের শীর্ষ মহলের ভেতরে একটা চরম ভীতি কাজ করতে শুরু করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ বুঝে বা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো অদৃশ্য বোঝাপড়ার মাধ্যমে এমন কোনো সাংবিধানিক প্যাঁচ কষেন যা বর্তমান সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে, তাহলে তো পুরো দেশে এক আইনি গৃহযুদ্ধ বা সাংবিধানিক সংকট শুরু হয়ে যাবে। বিশেষত একটি আন্তর্জাতিক সমাজ, শুধু ভারত নয়, ভারতের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকারও যোগাযোগ একটা চলছে যে তারেক রহমান সরকারের চীন প্রীতির কারণে তাকে ক্ষমতা থেকে সরিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসা। এবং এই প্রক্রিয়ার মধ্যে যদি শাহাবুদ্দিন চুপ্পু সায় দিয়ে দেন, যদি শেখ হাসিনা দেশে চলে যাওয়ার পর তিনি যদি বলেন যে শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী আছেন, এবং তাতে যদি বাংলাদেশের সেনা যদি তাতে কোনো রকমভাবে মত দেয়, সহমত হয়, তাহলে একটা ভয়ঙ্কর সাংবিধানিক মারপ্যাঁচ শুরু হয়ে যাবে। সংবিধানের মারপ্যাঁচ কেমন মারাত্মক হতে পারে তা তো আপনারা গত 2 বছরে হাড়ে হাড়ে টের পেয়েছেন বাংলাদেশে। তাই বর্তমান সরকার কোনো ঝুঁকি নিতে চায়নি। তারেক রহমানের সরকার পরিষ্কার বুঝেছে রোগ সারাতে হলে গোড়া থেকেই উপড়ে ফেলতে হবে। আর সেই গোড়াটা কে? গোড়াটা রাষ্ট্রপতি। কারণ রাষ্ট্রপতি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে, অনেকে বলছেন অক্টোবরেও তিনি ফিরে আসতে পারেন, এবং যদি তিনি দেশে ফেরেন তাহলে একটা সাংবিধানিক সংকট শেখ হাসিনাকে দিয়ে রাষ্ট্রপতি তৈরি করে ফেলতে পারেনি। আর তার পেছনে যদি বাংলাদেশ সেনার
কারণ বাংলাদেশ সেনা তো নিজের মতে চলে না, তাকে চালায় আন্তর্জাতিক চক্র। বাংলাদেশ সেনা যদি সেই সিদ্ধান্তে রাষ্ট্রপতির তাতে যদি সহমত হয়, তাহলে তারেক রহমান সরকারের বিদায় তো কয়েক মিনিটের ব্যাপার। আর এই যে ভাবনাটা, তার মানে রাষ্ট্রপতি রয়েছেন সবকিছুর গোড়ায়, অতএব গোড়াটাকে উপড়ে ফেলতে হবে। আর সেই সুদূর প্রসারী ভাবনা থেকেই রাষ্ট্রপতিকে বিদায়। যেটা বলতে চাচ্ছি যে ইন্ট্রিম আমলেও যে সিস্টেমেটিক ফরমেশনের দিকে যাচ্ছিল, যেটা ফ্যাসিবাদ আমলে 17 বছর ধরে আওয়ামী লীগ সরকার একটা স্ট্রাকচার গড়ে তুলেছে, যেটা আসলে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর থেকেই আস্তে আস্তে সেভাবে গড়ে উঠেছে। এবং হাসিনা সরকার দেখা গেছে যে সেটাকে একদম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা নিজের নিয়ন্ত্রণে নিয়ে হাসিনা তার শাসন কাঠামোটা চালিয়েছে। তো পরবর্তীতে যখন জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পরে কিন্তু মোটা দাগে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল এই জায়গাগুলোরই পরিবর্তন হবে, কিন্তু একটা নির্বাচিত সরকার আসার পর আমরা দেখতে পেলাম যে আসলে সেই পরিবর্তনগুলো তো হলোই না, বরঞ্চ ইন্ট্রিম আমলে কিছু পজিটিভ সিদ্ধান্ত নেওয়া বা কিছু পরিবর্তনের জায়গা থেকে যেগুলো কাজ করেছিল, যে অধ্যাদেশগুলো নিয়ে তারা কাজ করেছিল, সেগুলোকেও বাতিল করে ফেললো। তো মোটা দাগে মানে আমাদের সিস্টেমটা কিন্তু পরিবর্তন হয়নি, চেয়ারটা সে আগের চেয়ারই রয়ে গেছে, সেখানে নতুন মানে লিঙ্গ পরিবর্তন হয়েছে বলা যেতে পারে। জি, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টাগুলো নিয়ে বলছিলেন, এই চেষ্টাগুলো তো ছিল, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আপনি কোনো ব্যর্থতা দেখেন কিনা, যে পরবর্তীতে যে অস্থিরতা রাষ্ট্রের মধ্যে বা অনেকগুলো জায়গায় আমরা যে অনিয়ম, মব ভায়োলেন্স নিয়ে যে নানা আলোচনা এসেছে, এই জায়গাগুলোর কারণে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারকে মানে এই মন্দের ধারাবাহিকতা রক্ষায় আপনি কতটুকু দায়ী করবেন? আমি খুব বেশি দায়ী করতে চাই না, কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো স্ট্রাকচার্ড কোনো সরকার ব্যবস্থাপনা ছিল না বা কোনো নির্বাচিত সরকার ছিল না। দায়িত্বটা তো অনেক বড় ছিল, যে এরকম দায়িত্ব বড় ছিল, কিন্তু তাদের তো এরকম রাষ্ট্র পরিচালনা করার এক্সপিরিয়েন্স কখনো ছিল না, বা একটা বিশেষ পরিস্থিতিতে তারা সরকার গঠন করেছে এবং সেখানে রাজনৈতিক দলগুলোর সুযোগ ছিল যে একটা জাতীয় সরকার গঠন করার, কিন্তু এখন বর্তমানে যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল আছে তাদেরকে সেই জায়গাগুলোকে অফার করার পরও বা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার পরও তারা সেগুলোকে আসলে খুব একটা আমলে নেয়নি, বরঞ্চ এই ইন্টারিম গভর্নমেন্টের একটা ফরম্যাটে তারা যেতে চেয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট মানে ফর্মড হয়েছে এবং সেখানে বিভিন্ন মতের বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে রিক্রুট করা হয়েছে। কারো হয়তো বা মানে কি বলে ওইভাবে আসলে সরকার চালানোর কখনোই কোনো এক্সপিরিয়েন্স ছিল না। এই কথাটা কেন বলেন? অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিলেন, এর আগে তারা তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করেছে, এরকম অনেকে ছিলেন। এরপরে বিএনপির রাজনৈতিক অনেকেই ছিলেন জামাতপন্থী বা অন্য যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা রাষ্ট্র নিয়ে নানা সময় সরব ছিলেন, রাষ্ট্র কাঠামোর ভেতরেই ধরেন, মানে এদেরকে আপনি অনভিজ্ঞ বলবেন? আমি অনভিজ্ঞ বলছি না, আমি বলছি যে তারা হচ্ছে যে কালেকটিভ ফোর্স ছিল না। আচ্ছা, মানে আপনি হয়তো বিএনপি মতাদর্শের জায়গা থেকে আসছেন, আমি হয়তো বা জামাত মতাদর্শের থেকে আসছি, ভাই হয়তো এনসিপি মতাদর্শের থেকে আসছে। তো এরকম ব্লেন্ড যখন হয় তখন যে যার স্বার্থের কথাই বেশি চিন্তা করেছে এবং এখানে দেখা গেছে মোটা দাগে রাজনৈতিক দলগুলো অনেক ডিস্টার্ব করেছে। তারা খুব একটা মানে ফাংশন করতে দেয়নি ইন্টারিম গভর্নমেন্টকে। বিশেষ করে বিএনপি বারবার চেষ্টা করেছে মানে শুধুমাত্র ইলেকশনকে ফোকাস করার জন্য, আমার ডে ওয়ান থেকে বিএনপি আপনি 7-8 তারিখে দেখেন যে বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচনের জন্য সেখানে মহাসমাবেশ ডেকেছে। তাহলে ডে ওয়ান না থেকে কবে থেকে করলো? আচ্ছা, কিন্তু তারপরও বিএনপি যে একদম খুব দ্রুত নির্বাচন, বিএনপি দ্রুতই চাইছে, বিএনপি চাইছে যে পরদিন যদি ইলেকশন করে তাদের ক্ষমতা বুঝে দেওয়া যায়, সেটাই চাইছে তারা। মানে আমি অন রেকর্ড বলছি না, কোনো ধৈর্য ধরেনি, বাধ্য হয়ে তাদের এই সময়সীমাটা ক্ষেপণ করতেছে এবং তারা যে মোটামুটি নাটক টাটক যা করছে ওটা তো সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলতেছে, তারপরে তাদের বিভিন্ন এখন সিনিয়র লিডাররা স্বীকার করছে যে আমরা ওই সময়টা এরকম করছি, আমরা দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য গণভোটে হ্যাঁ পক্ষে ভোট চাওয়া, এই অংশটাকেই বলছে না? এর বাইরে আপনার দৃষ্টিতে আর কিছু? এর বাইরে বিএনপি সবই নাটকই করছে। আপনি কি পরিবর্তন আনছেন বলেন? বিএনপি তো কোনো পরিবর্তন আন নাই, লিঙ্গ পরিবর্তন ছাড়া আর কিছু পরিবর্তন আনছে বলেন? আচ্ছা, আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে নাই কোনো পরিবর্তন নেই। জি, ধন্যবাদ। আমরা একটু মাসুদ কামাল ভাই আপনাকে শুনবো, আপনার দৃষ্টিতে কোনো পরিবর্তন আছে এটা শুনে তারপরে আমরা। কি পরিবর্তন আছে? মানে এই যে সাইফ মোস্তাফিজ বলছিলেন যে বিএনপি আসলে আগের প্রধানমন্ত্রী
নারী ছিলেন, এখনকার প্রধানমন্ত্রী পুরুষ, এর বাইরে আর কোনো পরিবর্তন দেখছেন না সিস্টেম, তারপরে ডেভেলপ বা আদার্স রাষ্ট্র পরিচালনা কাঠামো? শুনেন, এটা জিনিস হলো কি, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে 24-এ যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা আসলে ছিল কেন? যে কয়েকটা বেসিক পয়েন্ট। একটা হলো যে আমরা দলীয়করণ চাই না, আমরা একনায়কতন্ত্র চাই না, একজনের উপরে সব দায়িত্ব, একাই সব করলো। যে কোনো মন্ত্রণালয় কোনো একটা ভালো কাজ হলেই সে বলতো কি, যেটা সে কয় না, এটা মাননীয় প্রধানমন্ত্রী করছে। সমস্ত প্রশংসা, আমরা যেমন বলি না সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, ওরকম ছিল সমস্ত প্রশংসা হলো প্রধানমন্ত্রীর, এটা ছিল। তো ওটাকে এখন দেখছেন না? কিছুদিন আগে দেখেন প্রেসিডেন্ট কে হবে, নতুন প্রেসিডেন্ট কে হবে, তারা স্থায়ী কমিটি একটা মিটিং করছে, অনেক লম্বা বিরাট মিটিং হয়েছে একটা। বিরাট মিটিংয়ের নেট রেজাল্ট কি, তারা সবাই মিলে দায়িত্ব দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে যে উনি ঠিক করবেন কি হবে। তাহলে এই বিরাট মিটিং করার দরকারটা কি ছিল? এবং এটা ঠিক আগের পদ্ধতি। আচ্ছা, পদ্ধতিটা আগে কিনা বলেন, এটা তো আগে চলতো। আগে শেখ হাসিনাকে সবাই দায়িত্ব দিত, এখন তারেক রহমানকে দায়িত্ব দিছে কি না? দিচ্ছে। আমি কিন্তু বলছি না যে কোনো পরিবর্তন হয় না, কিছু পরিবর্তন হয়েছে, অবশ্যই হয়েছে, হবে না কেন? যে কোনো মানে গতকালকের সঙ্গে আজকে দিনটা একটা পরিবর্তন আছে ভাই। আচ্ছা, কোনো দুইটা মানুষ একরকম না, কোনো দুইটা সময় একরকম না, পরিবর্তন আছে। কিন্তু আমি বলেছি বেসিকটা দেখেন, দলীয়করণ হয় না এবার এই গভর্নমেন্ট আসার পরে, যেটা আমি একদমই প্রত্যাশা করি নাই। আমি তো চাই না এই দলীয়করণটা। আসার পরে তারা সবগুলি জেলার যে জেলা আছে যে পরিষদ, সেখানে প্রশাসক নিজেদের দলের লোককে নিয়োগ করলো, স্থানীয় সরকারে নিজেদের মানে আপনার লোকজনকে বসাইলো, নিয়ে সিটি কর্পোরেশনগুলিতে নিজেদের লোককে বসাইলো। একটা লোক এখানে ফেল করছে, ধরেন মিরপুরে ধরেন যে লোকটা ফেল করছে, সেই লোকটা তো এই ফেল করার অর্থটা কি? তাকে এই এলাকার লোক প্রত্যাখ্যান করছে, ঠিক আছে? তো তাকে নিয়ে প্রত্যাখ্যান কে করছে? জনগণ করছে। জনগণ যে লোকটাকে প্রত্যাখ্যান করলো, তাকে নিয়ে আপনি এই এলাকা এবং এর সঙ্গে আরো 5টা এলাকা, এই সবগুলির মধ্যে নিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দিলেন। তো আপনি এই এলাকার লোকজনকে অপমান করলেন না? যে আমরা যাকে প্রত্যাখ্যান করছি, তুমি তো তারে নিয়ে আমার মাথার উপরে বসাইছই, আরো আশেপাশের লোক, এলাকার লোকের মাথার উপরে বসাইছো, যাকে আমি এই এলাকার জন্য যোগ্য মনে করি নাই, তাকে তুমি পুরো এই সিটি কর্পোরেশনের জন্য যোগ্য মনে করলা। কাজটা তো ঠিক করে না। এটা খুলনা এক ঘরে একই কাজ করছে, ঢাকা উত্তরে একই কাজ করছে। কিভাবে করছে? তারা দলীয় লোক, মানে উনি যে হেরে গেছেন, উনাকে যে জনগণ প্রত্যাখ্যান করছে, এটা বিএনপি মানতে পারছে না। জনগণ কেন প্রত্যাখ্যান করবে? আমি দিয়েছি, আচ্ছা ঠিক আছে, তোরা বেশি বুঝস, তোর মাথার উপরে বানিয়ে দিলাম আমি তোর মেয়র, তখন কেমন লাগে? জনগণকে একটা শিক্ষা দিয়ে দিল। ঠিক করছে কাজটা। বলেন 12টা কর্পোরেশনে একদিনে 12টা কর্পোরেশন সংস্থায় যোগ্যতা কি হয় যুব দল করতো, নাহলে ছাত্র দল করতো। এটা কি দলীয়করণ না? বিএনপির যে 31 দফা, ওখানেও দলীয়করণের কথা বলা আছে, মানে দলীয়করণের বিরোধিতা বলা হয়েছে, তাদের করতেছে। তাহলে মূল কথাটা কি? আওয়ামী লীগ আমলে কিন্তু আওয়ামী লীগের গঠনতন্ত্র নিয়ে আসেন, এসে পড়েন, ভালো গঠনতন্ত্র কিন্তু, খারাপ না। ওরা কি ওরাও মানতো? এরাও মানে না। ঘুরে ফিরে কিন্তু একই দিকে যাচ্ছে, এখনো চূড়ান্ত হয় নাই। দেখেন, আমি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিরাট সমালোচক ছিলাম, অনেক বড়। আমি তাদের অনেক কিছু অপছন্দ করতাম। প্রথমত যাদেরকে নিয়ে করছে আপনার যে কি বলে সরকার করছে, এদেরকে আমার পছন্দ হয় না। আমি বলছি এরা কিছু করতে পারবে না। আলটিমেটলি বড় ক্ষতিটা কোথায় করছে আমি বলি আপনাকে। দেখেন, এরা কি করবে না করবে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে একটা সরকার গেছে আর একটা সরকার আসবে, নতুন একটা সরকার বসছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। এই সরকারটা ভালো হবে কি হবে না, জনগণ এটাকে ভালো বাসবে কি বাসবে না, এটা আপনি কতটা সংস্কার কার্যক্রম চালু করলেন এটার উপর নির্ভর করে না, নির্ভর করে আপনি দেশ জুড়ে কতটা সুশাসন কায়েম করতে পারলেন তার উপর। ওই সময় যদি জনগণ যদি দেখতো বাজারে জিনিসপত্রের দাম কম, কারণ আগে আমরা জিনিসপত্রের দাম যে বাড়ে, কেন বাড়ে আমরা তো জানি, বাড়ে চাঁদাবাজির জন্য। নানা আপনি জিনিসপত্রের দাম কমাতে পারলেন না কেন? তার মানে চাঁদাবাজি আপনি কমাতে পারেন নাই, সিন্ডিকেট আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। তার মানে জনগণ যেগুলোর সঙ্গে ডাইরেক্ট ইনভলভ, যদি সেটা আপনি ঠিক রাখতে পারতেন, তাহলে কিন্তু আপনার সরকারকে সবাই জিন্দাবাদ বলতো। আপনি যদি পারেন নাই, আপনি বলতেছেন আমি সংস্কার করছি, অমুক করছি, কমিটি করছি, হ্যান করছি, ত্যান করছি, অনেক কিছু আপনি করছেন, এগুলো নিয়ে জনগণের কোনো আগ্রহ নাই। আপনি আগে জনগণের চাহিদাটা মিটান, প্রতিদিনের চাহিদাটা মিটান। সেটা যদি মিটাতে অর্ধেকও পারতেন, তাহলে মানুষ কিন্তু আগে সরকারকে ভুলে যেত।
আচ্ছা কিন্তু সেটা পারেন নাই এরপর আসলে এই সরকারের জন্য একই থিওরি কিন্তু চেঞ্জ হবে না, আচ্ছা একই থিওরি। তা আপনি কি পারছেন? দেন বিদ্যুতের বিল, গত মাসে বিদ্যুতের বিল বেশি হয়েছে, এটা সবাই বলতেছে, আপনি বলেন কিনা যাই না, আমি বলি বিল বেশি হয়েছে। না আমি তো বলবো না, বললে প্রথম বিদ্যুৎ মন্ত্রী কিন্তু বলেছেন যে এই বিদ্যুতের বিল নিয়ে যদি তার ভাষায় অপপ্রচার এই বাড়তি বিলটা, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই। তাহলে তো আমার ভয় আছে, আপনি ভয় করবেন না, ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু মানুষ কি বলতেছে? মানুষ বলতেছে ফাইন। আমি আমার একটা ইউটিউবে একটা চ্যানেল আছে, বুঝছেন, এই চ্যানেলে আজকে সকাল 8টার সময় আমি একটা জরিপের মতো দিছি, আচ্ছা যে বলতেছে যে বিদ্যুতের বিল বেড়ে গেছে। তো আপনার কাছে কি মনে হয়? আমি 4টা অপশন রাখছি। আচ্ছা একটা অপশন হলো যে গতবারের চেয়ে আগের চেয়ে অস্বাভাবিক বেশি বিল আসছে এই গত মাসে। আরেকটা হলো অল্প কিছু বিল বেশি আসছে, তবে মানে মানানসই। মানে আমার অত কষ্ট হয় নাই। হ্যাঁ। 3 নম্বর হলো না আগের মাসের মতো স্বাভাবিক আসছে। আচ্ছা আর 4 নম্বর অপশন রাখছি যে এটা এই বিদ্যুতের বিল এটা এত ছোট একটা বিষয়, এটা নিয়ে আমি বদার করি না। আচ্ছা 88% লোক বলছে যে গত বছরের চেয়ে গত মাসের চেয়ে আগের মাসের চেয়ে বেশি বিল আসছে, অস্বাভাবিক বেশি আসছে, 88% বলছে। এখন আপনি বলবেন তোমার এখানে সব তো বিরোধী লোকজন আসে, হইতে পারে, যারা নাকি সরকারের পছন্দ করে তারা এসে ভোট দেখ, দিতে তো আমি না করি নাই, আচ্ছা। আমি তো আটকাই নাই, আমি তো কারো জিয়াফত করে নিয়ে আসি নাই, আচ্ছা আসছে দিছে। তো এখন কথা হলো যে এই যে 88% লোক, এই 88% লোক বলছে যে বেশি আসছে, তার মধ্যে আমিও আছি। আমার এসে পারলে জেলে দেখ, সমস্যাটা কি? তাহলে জেলে দেওয়ার হুমকি আমি ডরাই না ভাই, আচ্ছা সে কি আপনার ডরাইতে পারেন? আমি ডরাই না। সে আমার পারলে দেখ জেলে, এই যে বিদ্যুতের বিল বেশি আসছে এই কথা বললাম, মাসুদ কেমাল জেলে গেছে, গেলাম আমার সমিতি ডেকে আছে, সে দেখলাম আজকে এক জায়গায় বলতেছে, একটা অনিয়ারে বলতেছে যে আমরা একবার এক জায়গায় পাঠিয়েছিলাম, সেখানে পাঠিয়ে দেখলাম তার বাসায় 2টা এসি চলে, তার বাসায় একটা ফ্রিজ চলে, স্বাভাবিক। তার বাসায় একটা চলে, কি বলে ওটাকে, এই মোটর চলে। আরে না ইয়ে, ওয়াশিং মেশিন, আরে ওই গুঁড়া করে যে ব্লেন্ডার, blender। একটা ব্লেন্ডার চলে। আচ্ছা একটা হলো যে বাসায় ব্লেন্ডার আছে সে 24 ঘন্টা ব্লেন্ডার চালায় রাখে, এই পাগলটা কি বুঝাবো ভাই? এগুলো তো আগের মাসেও ছিল। এই জন্য তার বিল আসছে 7,000 টাকা। তো 7,000 টাকা এটা কি বেশি বেড়ে এলো? বিশ্বের কোন জায়গায় যাইয়া আপনি 7,000 টাকা এগুলো করতে পারবেন? আমি তাকে বলি বিশ্বের কোন জায়গায় যাইয়া আপনি মানুষকে এত কম বেতন দিতে পারবেন? বিশ্বের কোন জায়গায় যাইয়া আপনি মানুষকে 2 ঘন্টা বিদ্যুৎ দিবেন না, 6 ঘন্টা দিবেন না, পারবেন? আপনি মন্দির থাকতে পারবেন এগুলো বইলা? আপনি যে কথাটা বলছেন এই কথাটা বইলা বিশ্বের কোন দেশে আপনি মন্দির থাকতে পারবেন? আপনাকে ঘাড়ে ধরে নামাই দেওয়া হবে। সে জনগণকে জ্ঞান দিতে আসে। আচ্ছা তো এই জ্ঞানী এতদিন ছিল কোথায়? আজকে আবার দেখলাম, একটু আগে দেখলাম একটা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে ঠিক মতো বিদ্যুৎ দিয়ে স্লোগান দিচ্ছে, বিদ্যুৎ দিতে যদি না পারে তো সরকার থাকবে না, গ্যাস দিতে না পারলে সরকার থাকবে না। গ্যাস আছে আগের বক্তব্য। আগের গভর্নমেন্ট বলছে, এখন এইটা তো তার জন্য প্রযোজ্য। এগুলো বুঝে কি বলে এগুলো তারা? সরকার চেঞ্জ হয়েছে, বেহেস্ত পাই গেছি, বেহেস্তের মধ্যে গরম লাগে কেন? জি ধন্যবাদ আপনাকে সাইফ মুস্তাফিজ। এই বিদ্যুৎ গ্যাসের যে বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে, গ্যাস সংকটের প্রভাব পড়েছে আমাদের শিল্প খাতেও, এবং বিদ্যুতের বিল যে অস্বাভাবিক হারে বেড়েছে এটি নিয়ে যেহেতু মন্ত্রীও কথা বলেছেন বা অধিকাংশ মানুষই আশপাশে পরিচিত জন সবারই 2 গুণ 3 গুণও বিদ্যুৎ বিল বেড়েছে। এই জায়গাটা কেন্দ্র করে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যদি এটি নিয়ন্ত্রণ করতে না পারে দ্রব্যমূল্য সহ, তাহলে সরকার যেন আর বিএনপি যেন সরকার থাকার স্বপ্ন না দেখে। এর প্রতিবাদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই মাত্র 5 মাসের সরকারকে পতনের স্বপ্ন দেখা এটি অযৌক্তিক। আপনি কোথায় যৌক্তিকতায় অযৌক্তিকতা খুঁজে পাচ্ছেন? না এখন তো উনি মনে করতেই পারেন, ওই যে ভাই বললেন যে কিছুদিন আগেই উনি বলছে যে বিদ্যুৎ দেয় নাহলে গদি ছাইড়া দেয়, হাসিনা সরকারকে বলছে। এটা 23 সালের 22-23 সালের ভিডিও ছিল। হ্যাঁ হ্যাঁ, তো তারা যখন ক্ষমতায় আসলো তাদের তো এটা নিয়ন্ত্রণ করার দায়িত্বটা অবশ্যই ছিল। না, এখন তো একটা বৈশ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, একটি যুদ্ধ চলছে বা গ্যাস নিয়ে যুদ্ধ চলছে, সেটা থামলো আবার একটু হইলো, কিন্তু তারপরে তো মানে দেশের পরিস্থিতি এরকম হওয়ার মানে কথা না। আপনার এখানে একটা সিন্ডিকেট ঢুকছে। আজকেই এই যে আমি একটা নিউজ দেখলাম যে বসুন্ধরা ডিজেল অকটেন পেট্রোল নিজে আমদানি করে বিক্রি করতেছে,
এটা শুনে তো আমাদের বিদ্যুৎ মন্ত্রী তো অনেক খুশি। তাকে এখন কিভাবে এটা আদর আপ্যায়ন করে পুরোটা তুলে দেওয়া যায় সেটার জন্য উনি এখন চেষ্টা করতেছে। 4 দিনের একটি বোধহয় সুযোগ দিতে হ্যাঁ, তো চেয়েছে দেখেন সরকার। বসুন্ধরা গ্রুপের জন্য তিনি 4 দিন একটা সুযোগ দিয়ে দিচ্ছেন। মানে এরকম নিয়মের বহির্ভূতভাবে এরকম এর আগে হয়েছে কিনা আমি জানি না। তো এই যিনি বিদ্যুৎ মন্ত্রী আছেন তিনি তো পরীক্ষিত, যে ওয়ার্ডটা বলার উচিত আমি এটা বলছি না, সেটা বললে আবার আপনারা বলবেন বেয়াদব বা এরকম অনেক কথা আসে। তো উনি তো পরীক্ষিত 2000 মানে এর আগের টাইমেও তো উনি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ছিলেন বিএনপির সময়, 2001 থেকে 6 সম্ভবত। তো সেই সময় কি পরিমাণ লুটপাট, কি পরিমাণ দুর্নীতি, মানে কি হয়েছে এটা তো আমার মনে হয় যে আপনার মানে সিনিয়র যারা আছে তারা তো জানেনি, আমাদের জেনারেশন মানুষও জানে বিদ্যুৎ কোনো সময় থাকতো না। এবং তার এই অ্যাটিটিউড অনেক বেশি প্রবলেম। মানে সে দেশের জনগণকে আসলে মনে করছে এটা আমাদেরকে সে দান করছে। আমরা যে ইলেকট্রিসিটি পাচ্ছি বা আমরা কারেন্ট বিল যে একটু 7,000 টাকার মধ্যে এসিটিসি চালায় থাকছে, এটাই হচ্ছে তিনি মায়া দয়া করে আমাদেরকে দিচ্ছে। ব্যাপারটা তো এরকম না। এখানে জনগণের ট্যাক্সের টাকায় মানে দেশ চলছে, তারা জনগণের টাকায় চলছে, তাদের মন্ত্রিত্ব চলছে। তো সেই মন্ত্রণালয়ে যখন তিনি এখন এই যে এরকম সাইড ইনকামগুলো বের করছে, ওই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে ইনভলভ করছে, রাষ্ট্রায়ত্ত যেসব সুযোগ সুবিধার জায়গাগুলো সে নিয়ে রাষ্ট্রের যারা জনগণ তাদেরকে সে সব কিছুতে বঞ্চিত করছে। গ্রামগঞ্জে তো কারেন্টই থাকে না, মানে কারেন্ট কয় ঘন্টা থাকে সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। বেশিরভাগ আপনি এটা মানে যারা 12-13 ঘন্টাও থাকে না এরকম খোঁজ খবর যারা টিভি দেখবে তারা অবশ্যই বলবে যে কারেন্ট কিন্তু থাকে না। আমাদের ঢাকা শহরে দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম। আমি ইভেন আমার বাসায়ও ইলেকট্রিসিটি বিল এরকম ভুতুরে বিল এসছে। আমি হচ্ছে যে বেলি রোডে থাকি। তো এরকম প্রায় মানে ওই যে ভাই তো বললো 88%, এবং সারা দেশ থেকে অভিযোগগুলো আসছে, সেটা তারা আমলে নিচ্ছে না। যখন সংসদে কেউ একজন অভিযোগ করলো যে সারা দেশে বিদ্যুৎ নেই, এই বিদ্যুৎ মন্ত্রী হচ্ছে যে হাসাহাসি করলো, কি বলে যে একজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন, তার মানে তো বিদ্যুৎ আছে। তো এইরকম মানে সিনিয়র একজন লোক এরকম লেইম কথাবার্তা বললে তো আসলে সে দায়িত্বশীল জায়গায় থাকার কোনো যোগ্যতা রাখে না। আবার আজকে যখন এই অতিরিক্ত বিদ্যুৎ বিলের কথা বলা হলো, উনি বলছেন যে আমি লোক পাঠাইছি, সেখানে হচ্ছে যে এরকম খুব একটা বেশি না। ওনার কাছে বেশি নাই হতে পারে, কারণ ওনাদের এইসব অঢেল টাকা দুর্নীতি করছে ওই 2001-06। পারিবারিকভাবে তো আরও অনেক বড় লিগাসি আছে, সেটা শিয়ালাপে না যায়। তাদের কাছে 5-7 হাজার টাকা আসলে কোনো ব্যাপার না। কিন্তু ওই যে ভাই যেটা বললো যে যারা এই খেটে খেয়ে মানে দিন মজুরি করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাংলাদেশে বসবাস করছে, তাদের জন্য এটা অনেক টাকা। আপনি তো তাদের জন্য খুব একটা কিছু ব্যবস্থা করে দিতে পারেননি। আপনি মানে বিএনপি সরকার ঘোষণা দিল কি 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তারা করে দিবে। হ্যাঁ দিছে, এটা সত্যি দিছে। মানে সাধারণ মানুষকে দেয় নাই, 1 কোটির মধ্যে কাউকে না, সাধারণ মানুষকে দেয় না। কিন্তু ধরেন যে টকশোতে বসে বসে চাটুকারিতা করে 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 চেটে 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 এরকম কিছু মানুষকে ধরেন রাজনৈতিক উপদেষ্টা সহকারে এরকম বানিয়েছে। আপনার জায়গায় আপনি ধরেন যে এত তেল মর্দন করছেন, আপনাকে হয়তো একটা কোনো জায়গার মহাপরিচালক বানিয়ে ফেলছে। তো এইরকম করে ওই প্রশাসক বসানো, যত অযোগ্য অথর্ব ব্যর্থ লোকজন আছে যারা কিছু পারে নাই, তাদেরকে চুজ করে করে আপনি প্রশাসক বানাইছে। না এইগুলো তো আপনি ব্যর্থতা কিসের নিমিত্তে বলবেন? একজন মানুষকে একটা মানুষ না একটা মানুষ এরকম যেখানে যে ভাই বললো না যে যাকে তার এলাকার লোক ভোট দিয়ে মানে পরাজিত করেছে, সে আরো কয়েকটা বেশি এলাকা নিয়ে এসে সেখানকার প্রশাসক বনে গেছে। তো সেই জায়গাটা তো এটা মোটেও তো একটা পজিটিভ দিক না। আচ্ছা, আবার তার কন্ট্রোলে দেখা যাচ্ছে যে সেই এমপি টেমপিও পড়তেছে, তার কাছে এসে ধর্ণা দিতে হচ্ছে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য। তো এই বাস্তবতার নিরিখে আপনি দেখবেন যে প্রশাসকগুলো সে নিয়ন্ত্রণ করছে, বিসিবি নিয়ন্ত্রণ করছে। তারপরে সালাউদ্দিন আহমেদ সাহেবের পুত্রের তো শেষ নাই। আমি একটা রিপোর্টের কথা বলি, এগুলো আবার আপনারা ডিলিট করে দেন না। ডিলিট করবার সুযোগ নেই, আপনি বলেন। আপনার বক্তব্য, আপনার দায়িত্ব। তো অনেক আমাদের উপর অনেক চাপ থাকলে আপনাদের উপর কোনো চাপ নেই, আপনারা বলতে পারেন না। দাঁড়ান একটু বলতেছি। এই যে সালাউদ্দিন সাহেবের যে ছেলে আছে তাকে তো ধরেন যে বিসিবিতে বসাইছে, তারপরে তার তো অনেক ব্যবসা বাণিজ্যর আছে। এবার দেখেন যে এই যে 5 দিন আগের নিউজ, সেটা হচ্ছে যে একটা জাপানি প্রতিষ্ঠান 2টা ব্রিজ বানানোর জন্য $3.4 বিলিয়ন বিনিয়োগ বাংলাদেশে করতে চায়। এই প্রতিষ্ঠানের লোকাল পার্টনার হচ্ছে ইব্রাহিম আহমেদ, যিনি আমাদের সালাউদ্দিন সাহেবের সন্তান। স্টেলিয়ন ক্যাপিটাল গঠন হয় 2024-এর অক্টোবরে। $3.4 বিলিয়ন বা 42,000 কোটি টাকার প্রজেক্ট জাপানি প্রতিষ্ঠান পেলে লোকাল পার্টনার হয়তো সেখানে 3 থেকে 5% তো কমিশন পাবে। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট মানে খুবই জেনারিক, এআই দিয়ে নির্মিত এবং খুবই রিসেন্ট এগুলো বানানো হয়েছে। তো তার এই
প্রতিষ্ঠানের আসলে কি যোগ্যতা আছে যে সে এরকম কাজের সুযোগগুলো পাবে? তারপর মীর শাহ আলম, তার যে এখন সন্তানকে যে প্রতিষ্ঠান দিয়ে দিছে, সে এলজিআরডি মন্ত্রণালয়ের 60 থেকে 70-80% কাজ করে ফেলতে পারে। তো এই যে এই মানে বিএনপি বাংলাদেশের, মানে আমি যেখানে যে বাংলাদেশের মানুষ বিএনপিকে বলে যে প্রতারক রাজনৈতিক দল, তা আমি বলছি যে মানে কেন একটি পুরো ক্যাবিনেটের 1-2 মন্ত্রী 1-2 সবাই ত্রুটি নিয়ে আপনি এত সবাই সমালোচনা করবেন? আপনি যেটা দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যে মাত্র 5 মাসের সরকার, একটু সময় দেন, দেখেন তারা কয়দিনে 17 বছর সময় দিব আবার আওয়ামী লীগের মতো। না, কমপক্ষে একটি টাইম তো দিবেন। সামনে কেন মন্ত্রিসভায় এক দুই বদলের একটি আলোচনা আমরা শুনছি। না, ইন্টারিমের 1-2 মাসের মধ্যেই তো মানে বিএনপি একদম তছনছ করে ফেলছিল যে না এই সরকার এটা না ওইটা না। সেই জন্য ইন্টারিমের ওই জায়গাটা ওই জন্য না, 5 মাস